বাংলাদেশের ক্রিকেটে এখন 10 নম্বর মহাবিপদ সংকট চলছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের 6 নম্বর ওঠা দলটা কিছুদিন আগে এখন নেমে গেছে র্যাঙ্কিংয়ের 10-এ। 19 বছর পর ওই জায়গাটায় গেছে। ক্রিকেটে কেন এই অবস্থা? এই যে ক্রিকেটের অসুস্থতা, সেটা চিকিৎসাটা হবে কীভাবে? বিসিবির যে গঠনতন্ত্র, সামগ্রিক ক্রিকেট কাঠামোর পরিবর্তনটা হবে কীভাবে? সেই জন্য আজকের আমাদের স্যাটারডে স্পোর্টসের ট্যাগলাইন অ্যাডহক নাকি নির্বাচনে হবে বিসিবির চিকিৎসা। স্টুডিওতে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন দেবব্রত পাল, কোয়াবের সদস্য, কিছুদিন আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এম কায়সার, সিনিয়র সাংবাদিক, যিনি এখন স্পোর্টস এডিটরের দায়িত্বে আছেন দৈনিক আমার দেশে পত্রিকার। দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আলোচনা করব তার আগে দর্শক, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে বিসিবির নির্বাচন এবং অন্যান্য ফেডারেশনগুলো নিয়ে কথা বলেছেন। আমরা তার শর্টটা একটু শুনে আসতে চাই। বিগত সময়ে আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়, কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি, অ্যাটলিস্ট আমরা কনভিন্স রাজনৈতিক কাভারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আসতে দেওয়াটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না। তবে আমরা ইতিমধ্যেই একটা পলিসি নিয়েছি যে প্রত্যেকটা ফেডারেশনকে, প্রত্যেকটা বোর্ডকে তাদের প্রোগ্রেস রিপোর্ট এবং অডিট রিপোর্ট আমাদেরকে এনএসসিকে দিতে হবে। যেহেতু বাংলাদেশের নাম ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশের পতাকাকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, অবশ্যই যতই আন্তর্জাতিক সংস্থার গাইডলাইন থাকুক আর যাই থাকুক, আপনি তো বাংলাদেশের বাইরের কিছু না। সো অবশ্যই বাংলাদেশ সরকারকে এই জবাবদিহিতাটা দিতে হবে যে আপনারা কেমন কাজ করছেন, কেমন প্রোগ্রেস হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা ফেডারেশনগুলোকে ট্রিট করব। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। যেটা বললেন ক্রীড়া উপদেষ্টা কায়সার ভাই, যে এক হচ্ছে নতুন গঠনতন্ত্র শব্দটা উচ্চারণ করেছেন বিসিবির, এবং একই সঙ্গে যে ফেডারেশনগুলো ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন থাকবেই, কিন্তু তাকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। এই দুটো নিয়ে বিসিবি নিয়ে আসলে কি একটা স্পষ্ট বার্তা পাওয়া গেল কিনা? অবশ্যই একটা স্পষ্ট বার্তা পাওয়া গেল, তবে খুব ভালো হতো যদি ধরেন আপনি ফারুক আহমেদের নেতৃত্বে প্রেসিডেন্ট হিসাবে যখন ফারুক আহমেদ এসেছিলেন তখনই যদি এই জিনিসটা আপনার সরাসরি বলাটা হতো, তাহলে দেখতেন যে এই জিনিসের জন্য এত লম্বা 7 মাস বা 8 মাস পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হতো না, কারণ তাহলে কাজটুকু আর একটু সহজে যেত। এবং আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা আপনি 8 মাস পরে এসে চিন্তা করছেন, সেটা 8 মাস আগে এই সিদ্ধান্তটা নিতে পারতেন। এবং যেভাবে আপনি বললেন যে বাংলাদেশ ক্রিকেট এখন আপনার 10 নম্বর ইসের মধ্যে বিপজ্জনক সংকেতের মধ্যে পড়ে গিয়েছে, সব কিছুতে বাংলাদেশ ক্রিকেট মাঠের বাইরেও পারফরমেন্স খুব একটা যে সুখকর কোনো কিছু তাও না। এবং বিসিবি যেরকমভাবে চলার কথা ছিল গত 8-9 মাসে আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। সো সেই সমস্যাটার সমাধান আমার কাছে মনে হচ্ছে যে যদি হয়ে যেত, যদি আপনি সেই ফারুক আহমেদ যখন প্রেসিডেন্ট হিসেবে এসেছেন তখনই যদি এই বিষয়টা একটা স্পষ্ট করে বার্তাটা চলে আসতো, কিন্তু সেটা আসেনি। সেটা ফারুক আহমেদ সেই আগের বোর্ড নিয়েই কিন্তু তাকে কাজ করতে হচ্ছে। আগের বোর্ডে 25 জন ছিলেন, তার মধ্যে 15 জন পদত্যাগ করেছেন, কেউ পালিয়ে গিয়েছেন, এবং বাকি 8 জন ছিলেন, তার সাথে একজন যোগ হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, এবং এসেছেন প্রেসিডেন্ট হিসাবে ফারুক আহমেদ। তো 10 জন কাজ করছেন, এবং এই 10 জনের মধ্যে আগের বোর্ডের যারা ছিলেন তাদের সাথে বর্তমানের যিনি বোর্ড প্রেসিডেন্ট তার সাথে সম্পর্কটা খুব একটা সুখকর কিছু না, সেটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। শুধুমাত্র পত্রপত্রিকায় বা টেলিভিশনে দেখিনি, সোশ্যাল মিডিয়াও দেখেছি। সব কিছু মিলে একটা বিসিবি যেরকমভাবে রান করার কথা ছিল সেরকমভাবে কিন্তু মানে সঠিক এবং সুষ্ঠু উপায়ে রান করেনি। সো আমার মনে হয় যে এই জিনিসটা মানে সহজভাবে সমাধান করা যেত যদি 8 মাস আগে আমরা জানতাম যে নতুন একটা গঠনতন্ত্রের আলোকে বিসিবির নির্বাচনটা হবে, এবং আপনি যেভাবে বললেন যে যদি এটা অ্যাডহক কমিটি হবে কিনা। সো এই বিষয়টা যদি একটু আগে আসতো তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর এবং সুষ্ঠু একটা সমাধানের দিকে আমরা যেতে পারতাম। কায়সার ভাই একদম এক্স্যাক্টলি পয়েন্ট আউট করেছেন যে সুষ্ঠুভাবে চলছে না, এটা নিয়ে আসলে কারো দ্বিমত নেই। এটা প্রশ্ন থাকতে পারে যে 8 জন আগের পরিচালক রেখে দেওয়া হয়েছে, তাদেরকে কোন ক্রাইটেরিয়ায় রেখে দেওয়া হয়েছে, বাকিদেরকে কেন বাদ দিলেন? অনেককে তো বাদও দেওয়া হয়েছে, কেন হলো সেটা আলাদা আমরা প্রশ্ন আলোচনার মধ্যে আসবে। দেবব্রতদা, মানে যেটা হয়েছে আপনাকে সরাসরি এই অবস্থায় বিসিবিকে অ্যাডহক কমিটি করতে পারে নাকি অক্টোবরে নির্বাচনকে সামনে ধরে এগোবে? কি মনে হয়? এখানে কিন্তু বলা হচ্ছে যে তিনি ইঙ্গিত দিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন আপনার থাকবে,
তার মানে আপনার আইসিসির কাছে দায়বদ্ধ, আপনি হয়তো আমরা আগে যে ধোঁয়াটা তুলেছিলাম যে অ্যাডহক কমিটি খেলে আপনি নিষিদ্ধ হয়ে যেতে পারেন, মানে তাহলে কি এখনো নিষেধাজ্ঞার সংখ্যা থাকবে না যদি অ্যাডহক কমিটি করা হয়? আমরা যদি রেফারেন্সটা দেখি যে স্টেটমেন্ট, সম্মাননীয় ক্রীড়া উপদেষ্টার স্টেটমেন্টে কিন্তু তিনটা জিনিস এসেছে। এক হচ্ছে সুশাসন, জবাবদিহিতা, দ্বিতীয়তে আসছে যে সংস্কার অর্থাৎ গঠনতন্ত্রের চেঞ্জ, তৃতীয়ত আসছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা, চতুর্থত নির্বাচন। চারটা জিনিস কিন্তু ওনার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। এই চারটা জিনিস নিয়ে আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে আমরা জনাব সাবের হোসেন চৌধুরীর সময় থেকে শুনছি, এটার বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। 5ই আগস্টের পরে দেশে একটা অনেক বড় বিপ্লব হলো, রেভলিউশন হলো, আমরা নতুনের পথে বাংলাদেশকে গড়ার জন্য আমরা স্বপ্ন দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত সংস্কার এবং স্বপ্ন এটা কোনোটাই কিন্তু আমরা ধারে কাছেও দেখতে পাইনি। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, যেই অ্যাডহক কমিটি আসলে এটা আমি যতটুকু বুঝেছি, যদি তাদের এটা সত্য হয়, ওনারা বলছেন যে তারা যে অ্যামেন্ডমেন্টের প্রস্তাবনাগুলো দিয়েছেন এক পর্যায়ে বলছেন যে এগুলো সাংবাদিকদের কাছে কিভাবে পৌঁছালো, এই প্রস্তাবনাগুলো তাদের নয়। এটা যে আমার কাছে যে বইটা আছে মেবি আপনার এখানে, হ্যাঁ। সো এটা কিন্তু সত্যিকার অর্থে আমি যতটুকু জানি এবং বুঝি, কারণ আমি আজকে কাউন্সিলর প্রায় 20 বছর যাবত আমি কাউন্সিলর, হ্যাঁ, 2006 সালের পর থেকে আমি কাউন্সিলর। সো এই যে আবার অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা কিন্তু আমার কাছে একেবারেই সঠিক বলে মনে হয়নি। এখানে অনেককেই ডিপ্রাইভ করা হয়েছে, আবার অনেককে বেশি পরিমাণে সুবিধা দেওয়ার ব্যাপারও কিন্তু রয়েছে। সো আমরা চাই মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করা এবং আমাদের যে ক্লাবগুলো আছে তাদের কিন্তু তাদের যে দীর্ঘদিনের একটা কন্ট্রিবিউশন, সেখানেও কিন্তু আপনার এই জিনিসগুলোকে প্রতিফলিত করতে হবে। সো এখন এই ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু অনেক বেশ পর্যাপ্ত সময় ছিল এই সংস্কারগুলো করার। অতীত নিয়ে না বলি, যেহেতু হয়ে গেছে, ধরেন এখন কি এই রানিং যারা আছেন তাদের দিয়ে এই স্বপ্নটা বাস্তবায়ন করবেন নাকি অ্যাডহক কমিটি করবেন? এই ক্রিকেট বোর্ডও যদি এখন ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিন্তু আপনার এই পরিচালকদের দ্বারা কিন্তু হবে না। এই পরিচালকরা একটা কমিটি গঠন করে দিবেন এবং কমিটি গঠন করার পর সেই কমিটি অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে এবং এই পরিচালনা পর্ষদ এটা অ্যাপ্রুভাল দিবেন, দেন এটা এজিএমে যাবে। আমি মনে করি এই পরিচালনা পর্ষদে যারা আছেন তারা কখনোই চান না এই ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংস্কার হোক। কাজেই তারা যেহেতু আপনার 5ই আগস্ট থেকে আরেকটি আগস্ট আসতেছে, গত 1 বছরে তারা পারেনি, তাদের কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকার কথা ছিল। বাট আপনি যদি দেখেন তারা তো চাপ মুক্ত হয়েছেনই, বরঞ্চ অভূতপূর্বভাবে তারা আরও বেশি ক্ষমতাবান হয়েছেন। ক্রিকেট বোর্ড একমাত্র প্রতিষ্ঠান যেখানে 5ই আগস্টের পূর্বের ওরা 5ই আগস্টের পরে এসে আরও একাধিক কমিটি পেয়ে, ততোধিক কমিটি পেয়ে তারা আরও অনেক বেশি ক্ষমতাবান হয়েছেন। সেই ক্ষমতার কেন্দ্রের জন্যই কিন্তু আজকে তারা বোর্ড প্রেসিডেন্ট সহ তাদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থান বিরাজ করছে। আমি সাংঘর্ষিক শব্দটাই বলবো। কিন্তু আপনি বলছেন যে অ্যাডহক কমিটি দরকার নেই, যারা আছে তারা চাইলে এদের দ্বারা দাবিটা আদায় করা যায় না। এখন কিন্তু আর ওই পর্যায়ে নাই, এটা কিন্তু তারা পারতেন, তাদের যদি সততা স্বচ্ছতা থাকতো তারা কিন্তু এটা পারতেন, তাদের হাতে পর্যাপ্ত সময় ছিল। আমি স্পষ্ট জানতে আপনি অ্যাডহক কমিটির দিকে যেতে চান? ডেফিনেটলি আপনার এখন আর তাদের প্রতি তো কারোরই মানুষের বিশ্বাস নাই। আপনি যদি দেখেন, আমার কাছে মনে হয় জনাব ফারুক আহমেদ উনি বোর্ড প্রেসিডেন্ট আছেন, তাকে এই চেয়ারে রেখেই একটা সুন্দরভাবে অ্যাডহক কমিটি যদি করা যায়, তবে একটা প্রশ্ন কিন্তু আমাদের রাখতে হবে, শুধুমাত্র আমাদের আইসিসির প্রবিধান বা বিধান আমরা যেটাই বলি এটাকে তো অনুসরণ করতেই হবে, এবং আমাদের যে উপমহাদেশ এবং বৈশ্বিক যে আঞ্চলিক রাজনীতি, ক্রিকেটের রাজনীতিকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে এরকম একটা প্রস্তাবনা দিতে পারেন যে বাংলাদেশের এই অবস্থা বিরাজ করছেন, যে এখানে রাষ্ট্রীয় কনস্টিটিউশন সহ রাষ্ট্রীয় সকল পর্যায়ে সংস্কার হচ্ছে, ক্রিকেট বোর্ডের সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সিইও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আইসিসির মতামত জানতে পারেন অ্যাডহক কমিটি গঠনের জন্য। যদি অফিসিয়ালি তারা এই ব্যাপারে মতামত প্রদান করেন, তখনই আপনি অ্যাডহক কমিটির দিকে আমরা এগিয়ে যেতে পারি। কাইজার বেক্সে যেতে চাই, উনি বলেন যে ওর মতামত নেওয়া যেতে পারে। বর্তমান সরকার আসার পর কিন্তু তারা অতীতের যে কাঠামো আছে সেটাকে ধরে এগোনোর চেষ্টা করেছেন, কিন্তু 8 মাসে সেটা ফেল করেছে। বর্তমান যারা বোর্ডে আছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে শক্তিশালীভাবে। এই অবস্থায় ক্রীড়া মন্ত্রণালয় এনএসসির আন্ডারেই তো ক্রিকেট বোর্ড, এটা অস্বীকার করার পথ নেই সরকারের। সে অবস্থায় তো সরকার বলতে পারে আমরা চেষ্টা করেছিলাম, যারা আছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছেন, তাদেরকে নিয়ে আমি বোর্ড চালাবো কীভাবে? না দেখুন, আপনি বর্তমান যে গঠনতন্ত্র আমাদের বিসিবির রয়েছে, আপনি এই গঠনতন্ত্রের আলোকে নির্বাচন করলে আপনি
কোনো মতেই কিন্তু সেটা সংস্কার বা দেবু যেভাবে বললেন যে স্বপ্ন নিয়ে আমরা এখন এগোচ্ছি বা ক্রিকেট বোর্ডকে নিয়ে যেটা চিন্তা করা হচ্ছে সেই স্বপ্নের কাছাকাছি আপনি যেতে পারবেন না। কেন পারবেন না? কারণটা হলো যে বর্তমান গঠনতন্ত্রে কোথাও কিন্তু নেই যে আপনার একটা গঠনতন্ত্র কেন তৈরি করা হয়। একটা গঠনতন্ত্র তৈরি করা হয় যে আপনি যখনই কোনো ধরনের সমস্যায় পড়বেন বা আপনার নেসেসিটি যেটা আসবে, প্রয়োজনীয়তা যেটা আসবে, তখন তাৎক্ষণিকভাবে সেই প্রয়োজনটার সমাধান করবেন। কিন্তু এই গঠনতন্ত্রে আপনি কোথাও নেই যে এই ধরনের সমস্যায় পড়লে আপনি কি করবেন। কারণটা হলো যে যারা এই গঠনতন্ত্র তৈরি করেছিলেন তারা মনে করেছিলেন যে বোধহয় আমরা আজীবন ক্ষমতায় থাকবো, আমরা আজীবন বোর্ডের পরিচালক হিসেবে থাকবো। মজার বিষয়, সবশেষ নাজমুল হাসান পাপনের যে কমিটি রয়েছে তারা কিন্তু একটা অ্যাডহক কমিটির ভিত্তিতে এসেছিলেন কামাল সাহেব যখন রিজাইন করলেন। তারপরে তারা নির্বাচন করেছেন এবং যে নির্বাচনটা করেছেন সেই নির্বাচনকে আপনি নিশ্চিতভাবে একটা শব্দে যোগ, আমি মানে শুধুমাত্র এটাকে ফাইনালাইজ করব, সেটা হলো যে ছক সাজিয়ে নির্বাচন। সো ছক সাজিয়ে নির্বাচন আর ফিক্সিং নির্বাচনে আমি এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। কারণ আপনি যখনই জানবেন যে এই ছকে আপনি এগোলে আপনি নির্বাচিত নিশ্চিতভাবে হতে পারবেন, আপনার প্রতিপক্ষ কেউ সামনে দাঁড়াতে পারবে না, তখন সেই নির্বাচনের কোনো মানে হয় না। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনের আগে যদি আপনি জেনে যান যে আমি তো ইলেক্টেড হচ্ছি এখানে, তাহলে আর নির্বাচন করার কোনো মানে হয় না। আপনিও কি অ্যাডহক কমিটির দিকে যেতে চান? আমার মনে হয় যে যেহেতু আপনি এই বোর্ড, আপনি যেটি আমি বললাম যে 25 সদস্যের একটা বোর্ড ছিল, সেই বোর্ডের 15 জন পালিয়ে গিয়েছেন অথবা 15 জনের মধ্যে অনেকে পদত্যাগ করেছেন, অনেকে আসেননি, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং 8 জন ছিলেন, সেখানে 2 জন আরো বেড়েছেন। এবং এই বোর্ড গত 8 মাসে যেভাবে চলার কথা ছিল সেরকম ভাবে চলেনি, এবং যে পরিবর্তন করার কথা ছিল সেই পরিবর্তনও হয়নি। তার মানেটা হলো যে দে আর নট ক্যাপেবল। মানে যারা 8 জন ছিলেন তারা ক্যাপেবল না, এবং তারা তাদের যে কাজ দায়িত্ব যেটা দেওয়া ছিল বা করার বিষয়টা ছিল সেটা তারা করতে পারেননি। আমি আপনাদের দুজনের কথা একটা সাম আপ যদি টানি, যে নাজমুল হাসান, ফাহিম স্যার এবং একই সঙ্গে যদি ফারুক আহমেদ, এই দুইজনকে রাখায় নতুন অ্যাডহক কমিটি দিতে বলছেন আপনারা, রাইট? এবং আমি মনে করি যে এটা তারা যখন এসেছিলেন তখনই এটা 15 দিনের মধ্যে এই সিদ্ধান্তটা তাদের নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সিদ্ধান্তটা নেননি। এক ধরনের যেটা বলা হচ্ছিল যে আইসিসি বোধহয় আমাদেরকে নিষিদ্ধ করে দিবে, আইসিসির মধ্যে দিকে আমাদের এক ধরনের বাধা আসতে পারে। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে তখন বোর্ড আপনার আইসিসির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন ভারতীয় আপনার জয় শাহ। তো সব কিছু মিলে এবং ভারতের সাথে আমাদের যে মানে এই গভর্নমেন্ট আসার পরে যে একটা ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল, মানে দুঃসম্পর্ক তৈরি হয়েছিল, সেখানেও ক্রিকেট বোর্ড খুব সম্ভবত আইসিসির বিরাগভাজন হতে যায়নি বলেই তারা এই পথে এগোয়নি। কিন্তু আমি একটা জিনিস অমিত আপনাকে বলি, আপনার দেশ চলবে আপনার আইনে, আপনার দেশ কিন্তু কোনোদিন আপনি আইসিসির আইনে চলবে না। আইসিসি আপনাকে বলে দেয়নি যে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আপনি যে আইসিসিকে যে আগের গঠনতন্ত্র যেটা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আইসিসি আপনাকে সেটা মেনে নিয়ে এবং বলেছে যে ইয়েস এই প্রতিবিধানগুলো করতে হবে। মানে পাকিস্তানে গঠনতন্ত্র নেই, পাকিস্তানে তো সকাল বিকেল প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, শ্রীলঙ্কায় হয়েছে, ইভেন ভারতে অনেক ঘটনা ঘটেছে। আমি সেটাই বললাম যে আপনার দেশ চলবে কিন্তু আপনার দেশের আইন অনুযায়ী, ল্যান্ড অফ ল বলে একটা কথা রয়েছে। সো আমার কথা হলো যে এখন এই পরিস্থিতিতে এসে যখন আপনি দেখছেন যে এই ধরনের সিচুয়েশন একটা তৈরি হয়েছে, তখন সেই সিচুয়েশনটা আপনি সমাধান করবেন কিভাবে? যেটা দেবু বললেন যে আইসিসির সাথে আপনি যদি কানেক্টিভিটিটা এরকম ভাবে করতে পারতেন, আইসিসির সাথে যদি যোগাযোগটা এভাবে করতে পারতেন এবং বলতে পারতেন তাকে যে এই সিচুয়েশন তৈরি হয়েছে, এখন আমাদেরকে এই জিনিসগুলি একটা মানে ব্যবস্থা নিতে হবে, তো আমরা এটা নিতে যাচ্ছি, তোমাদের মতামতটা কি? এই মতামতটা নিয়ে যদি আপনি একটা অ্যাডহক কমিটি করতে পারতেন, আমার মনে হয় না যে আইসিসি এখানে খুব বেশি বাধা দিত। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে অ্যাডহক কমিটি মিনস এটা না যে আপনি 4 বছর ক্ষমতায় থাকবেন। অ্যাডহক কমিটি খুব বেশি হলে আপনার 3 মাস আপনার থাকার পরে 3 মাস থাকার পরে আপনি একটা নির্বাচন দেয়, আপনি 3 মাসের পরে হয়তো একটু বাড়াতে পারলেন, আপনি 6 মাস করলেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি সার্বিকভাবে যে ছক সাজিয়ে নির্বাচন বা 2 নম্বরই উপায় করে কাউন্সিলর সেজে এসে নির্বাচন করে আমি জিতে গেলাম, সেই ধরনের প্রক্রিয়া থেকে যদি আপনি বের করতে পারেন এবং যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, যে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতামূলক নির্বাচনের কথা বলছেন, সেই ইকুয়েশনে যদি আপনাকে আসতে হয়, তাহলে বর্তমানে যে আপনার গঠনতন্ত্র রয়েছে এই গঠনতন্ত্রের আলোকে আপনি আপনাদের দুইজনের কথা এটা খুবই পরিষ্কার যে গঠনতন্ত্র পরিবর্তন করতেই হবে, এটার কোনো বিকল্প কিছু নেই। দেবুদাস, সেটা হচ্ছে যে এই গঠনতন্ত্র যে পরিবর্তন করতে হবে সেটা তো একদম ক্লিয়ার, আমাদের ক্রিয়া উপদেষ্টা বলে দিলেন। এখন যদি অ্যাডহক কমিটি করা হয়, তারা ধরেন গঠনতন্ত্র করলো, একটা আগের কমিটিতে মোটামুটি একটা যারা কাজ করেছেন মোটামুটি একটা কাজ এগিয়েছে, কিছু পরিবর্তন যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, এখন সেই পাশটা করবে কে? গঠনতন্ত্র না, গঠনতন্ত্র পাশ আপনার ইজিএমই হতে হবে। আপনি অ্যাডহক কমিটি আবার ইজিএম ডাকবে, অ্যাডহক কমিটি ডেফিনেটলি আবার ইজিএম হবে নিশ্চয়ই। আগের যে কনস্টিটিউশন আছে রানিং, তার অধীনে তো ইজিএমটা হতে হবে, মানে কাউন্সিলর তো পুরনো। আপনার কাউন্সিলর কিন্তু আপনার পরবর্তী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত কাউন্সিলররা কিন্তু তাদের পদে বহাল থাকবেন। আপনার পরবর্তী নির্বাচনের পর সাধারণ সভা
পরবর্তী যে সাধারণ সভা সাধারণ পরিষদের সদস্য তাদেরই কিন্তু টেনিউরের সময়সূচি রয়েছে যে অক্টোবর। কাজে অক্টোবরের আগে যদি আমরা যদি এই অ্যাডহক কমিটি করতে পারি এবং এই অক্টোবরের পূর্বেই যদি আমরা এটা এইচজিএমে পাশ করাতে পারি তাহলে কিন্তু আপনার গঠনতন্ত্র সংস্কার হয়ে গেল। আপনার গঠনতন্ত্র পাশ করবেন কিভাবে? এই কাউন্সিলররা তো পুরনো, আগে নাজমুল হাসান পাপনদের কমিটি রেখে যাওয়া কাউন্সিলর, তারা এসে আপনার নতুন গঠনতন্ত্র কেন পাশ করবে? এটা তো আপনার ডেফিনেটলি এই জায়গায় তো আপনাকে একটা জায়গা তো আমাদের পৌঁছাতে হবে। আপনার সাধারণ পরিষদের রিকগনিশন ছাড়া আপনি কিন্তু এটা আপনার প্লেস করতে পারবেন না কোথাও। এটা কিন্তু এনএসসিও কিন্তু অনুমোদন দিতে পারবে না। একটু যোগ করে দেই, সেটা হলো যে আপনি দেখবেন যে হয়তো অনেকে এই ধরনের একটা বলবেন যে এটার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বা আপনি একটা সমস্যা রয়েছে। দেখুন, আপনি বর্তমান সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে আপনার তারা কিন্তু যেটা মনে করছে যে এই সময়ের জন্য উপযোগী এবং এই সময়ের জন্য প্রয়োজন তারা কিন্তু সেরকম ভাবে নিচ্ছে। সো আপনি যদি নতুন গঠনতন্ত্র বিসিবির করতে চান সেটা অর্ডিন্যান্স দিয়ে করতে পারেন, আপনি প্রেসিডেন্টকে দিয়ে করাতে পারেন। আপনি কায়সার ভাই যেটা বলেছেন মন্ত্রণালয় দিয়ে করতে পারেন। যখন বড় বড় আইন অর্ডিন্যান্স দিয়ে জারি করা হচ্ছে তাহলে সেটা করতে পারেন। আপনি ক্রীড়া মন্ত্রণালয় দিয়ে করাতে পারেন এবং সেটা প্রেসিডেন্টের অর্ডিন্যান্সে সেটা পাস হবে। তারপরে আপনি এটা পরবর্তীতে ইজিএমএ করে আপনি সেটাকে পাস করা নিতে পারেন সেই বিষয়টার জন্য। কিন্তু সেটা কখন ইজিএমএ পাস হবে এই কারণে আপনি এখন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না বা পারবেন না। এই ধরনের ধোঁয়া তুলসী পাতা যারা তুলছেন বা এক ধরনের বাধা দেওয়ার বা এক ধরনের আপনি যুক্তি যারা দেখানোর চেষ্টা করছেন তারা চাচ্ছেন না যে গঠনতন্ত্র কোনোভাবে চেঞ্জ হোক। আপনি ডক্টরিন অফ নেসেসিটি বলে একটা কথা রয়েছে যে সময়ের প্রয়োজনে আপনাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত অনেক কিছু নিতে হয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা আমি মনে করি যে বিসিবি 6-8 মাস আগে পেরিয়ে এসেছে। চলেছে আইসিসি যেটা চায় যে সরকারি হস্তক্ষেপ না থাকা, যে গঠনতন্ত্রের কথা নিশ্চয়ই ক্রিয়া উপদেষ্টা স্বপ্ন দেখেন সেখানে নিশ্চয়ই সরকারি হস্তক্ষেপের কথা থাকবে না, বরং আরো বেশি বিকেন্দ্রীকরণের কথা থাকবে, আরো বেশি ক্ষমতাশীল করা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা সংগঠক আছে তাদের। নিশ্চয় আইসিসির এখানে দ্বিমত থাকবার কথা নয়। অবশ্যই না। এবং আজকে মাননীয় উপদেষ্টা যেটা বলেছেন সেখানে তো তিনি বলেননি যে আমি এই বোর্ড প্রেসিডেন্ট হব বা আমি কাউকে বসিয়ে দিচ্ছি। তিনি কিন্তু খুব চমৎকারভাবে যেটা বলেছেন সেটা হলো যে আঞ্চলিক ক্রিকেটকে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং ক্রিকেটে যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা সমাধান করতে হবে। তার সমাধান করার উপায়টা কি? আমাদেরকে গঠনতন্ত্রে একটা পরিবর্তন আনতে হবে। যে গঠনতন্ত্র আগের বোর্ড, যেটা আমি বললাম যে আগের বোর্ডে যে গঠনতন্ত্র তৈরি করে গিয়েছিলেন তারা তাদের মতো করে সেটা সাজিয়েছিলেন, যে আপনি এমনও সাজিয়েছিলেন যে সুপার লিগে দুটো সুপার লিগে যে দল হবে। এই জায়গায় আমরা একটু বিরোধীতে যাব, তার আগে দেবুদার কাছে প্রশ্নটা এখানে থাকবে। যদি আমরা আগের কাউন্সিলের কথা বলি, কাসার ভাই আপনি নিজেও দেখবেন যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড বন্ধ করে রাখা হয়েছিল, যাকে খুশি নিজের ইচ্ছা মতো দলকে উপরে তোলা হয়েছিল। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে খেলেছেন ওই দলগুলোকে আপনি যদি কাউন্সিলরদের তাদেরকেই ডেকে নিয়ে আসেন তাহলে তো সে অবৈধভাবে দলগুলো আসে তাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, প্রমোট করবেন না। ডেফিনেটলি আপনি যদি দেখেন প্রিমিয়ার ডিভিশনের আমাদের 12টা টিম কাউন্সিলর, ফার্স্ট ডিভিশনের সকল টিম কাউন্সিলর, এটা কিন্তু ঠিক ছিল। আপনি যদি 2023-এর যে কনস্টিটিউশন বর্তমান ক্রিকেট বোর্ডের, এটার যদি আমরা প্রিভিয়াস কনস্টিটিউশনে যাই, ওই জায়গায় কিন্তু ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে অর্থাৎ ক্লাবগুলোর ক্ষেত্রে যেই নির্দেশনাটা ছিল বর্তমান প্রেক্ষিতে, হ্যাঁ আমার কাছে এটা একটা যৌক্তিক ব্যাপার ছিল। ক্লাবরাও একটা উইন উইন সিচুয়েশনে ছিল তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী। আপনি এখন দ্বিতীয় বিভাগের আগে ছিল দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগে অংশগ্রহণকারী সুপার লিগের দলসমূহ কাউন্সিলর, এখন হয়ে গেছে অংশগ্রহণকারী সকল টিম। সো এই যে একটা সিন্ডিকেট, হ্যাঁ এটাতে কি হচ্ছে, টুর্নামেন্টের তো কম্পিটিশন নষ্ট হয়েছে, টাকা খরচ করে আপনি ভোট কিনছেন। আপনি একটা জিনিস কি, আপনাকে হারানোর কোনো ভয় নেই। তৃতীয় বিভাগে আপনি প্রিমিয়ার ডিভিশনে একটা টিম খরচ করে অনেক টাকা খরচ করে আপনি অনেক কন্ট্রিবিউশনের মাধ্যমে কাউন্সিলর হচ্ছেন, থার্ড ডিভিশনে আপনি 10 লাখ 12 লাখ টাকা খরচ করে কিন্তু আপনি কাউন্সিলর হয়ে যাচ্ছেন। এতে কি হয়, আপনার ভালো খেলোয়াড় নিয়ে যেটা কম্পিটিটিভ টিম হয়, টুর্নামেন্টগুলোও কিন্তু সেই কম্পিটিটিভ হচ্ছে না। সো এই যে শুধুমাত্র কাউন্সিলর বানানোর জন্য যে দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগের যে একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে, আপনি যদি এটা না ভাঙতে পারি আমরা, তাহলে কিন্তু আপনার ক্রিকেটের সর্বাঙ্গীন উন্নয়নটা কিন্তু সম্ভব নয়। আমরা তাহলে এখন দুটো জিনিস ক্লিয়ার হয়েছে যে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে, সেটা অর্ডিন্যান্স জারি করে হতে পারে। এবং আপনাকে একটু কথা বলি, যেহেতু এই গঠনতন্ত্রে বলা আছে বিসিবির প্রেসিডেন্টের এমএনস পাওয়ার দেয়া আছে, তিনি অনেক কিছু করতে পারেন, ওই অর্ডিন্যান্স বিসিবি প্রেসিডেন্টও মনে করতে পারে এখনকার পরিস্থিতিতে এই পরিবর্তন প্রয়োজন হতে পারে,
পরবর্তী সবাই যারা প্রেসিডেন্ট নির্বাচিত হবে, কমিটি হবে, তারা এটা পরে পাশ করে নেবেন, এরকম হতে পারে। কিন্তু পরিবর্তনগুলো কোথায় কোথায় দরকার আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। গণতন্ত্রে কী কী পরিবর্তন প্রয়োজন, যা করলে যে স্বপ্নের বিসিবির কথা ভাবা হয় চিকিৎসা সেটা সম্ভব। আমরা কথা বলছিলাম বিসিবির চিকিৎসাটা হবে কিভাবে, অ্যাডহক কমিটি নাকি নির্বাচনের সেসব বিষয়। আমরা বিরতির আগে যে আলোচনা করেছিলাম যে গঠনতন্ত্রের পরিবর্তন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আমাদের আলোচকরা সেটাই বলছিলেন, ক্রিয়া উপদেষ্টাও সেটি বলেছেন। কিন্তু সেই গঠনতন্ত্রের পরিবর্তনটা কীভাবে পাস হবে সেটাও আমরা একটা আলোচনা করেছি। ইচ্ছে করলে একটা অর্ডিন্যান্স জারি করা যায়, সব কিছু করা যায়, সরকারের অধীনে আছে। প্রশ্ন থাকছে যে কী পরিবর্তনটা আমরা দেখি, কী স্বপ্নটা দেখি, আগের সংবিধানে গঠনতন্ত্রে কী সমস্যা আছে একটু দেখাতে চাই। যে জায়গাটাতে সমস্যা, আমরা অনেকগুলো পয়েন্ট আছে আমাদের কাছে, যে জায়গাটা নিয়ে সবাই একমত, আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে বিসিবিতে যেটা হয় সব সময়, যে অতীতের লোকজন যারা পরিচালক থাকেন, যেমন গেল কমিটির 8 জনকে রেখে দেওয়া হয়েছে, প্রশ্ন তোলা হয়েছিল কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে 8 জনকে বিবেচনা করা হয়েছে। পরিষ্কার উত্তর বোধহয় কায়সার ভাই কারো কাছে নেই, কেন তাদেরকে রাখা হলো, বাকিদেরকে দেওয়া হলো না। যে পরিবর্তনটা হয়েছিল, যে বিসিবির গঠনতন্ত্রের পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে স্পষ্ট করে একটা জিনিস পরিষ্কারভাবে তো আপনাদের কাছে দেখা যাবে না, সেখানে গঠনতন্ত্রে লেখা আছে পরিবর্তনের যে ধারাটা, পরপর 2 মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত করা যাবে না। পরপর 2 মেয়াদে মানে পরিচালক হতে পারে, এমন না যে 2 বারের বেশি হতে পারবে না, তা না। এবং এই যে কুলিং পিরিয়ড টাইম, সেটা ভারতেও আছে, 2 বার পরিচালক হলে আপনি হতে পারবেন না। এই যে নিয়মের স্বপ্নটা, মানে কায়সার ভাই আপনি কি বলবেন, যদি এটি করা যায় তাহলে কি অনেক সমস্যার সমাধান সম্ভব? অবশ্যই অবশ্যই আমি মনে করি যে এটা গঠনতন্ত্র যখন এটা সেট করা হয়েছিল, যে মানে চেঞ্জ করার জন্য এটা বলা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে ভালো উদ্যোগটা ছিল এটি। কারণটা হলো যে আপনি দেখবেন যে আপনি যখনই কোনো একটা চেয়ারে 15-20 বছর ধরে বসে আছেন, 2 বার না আপনি 4 বার করে ইলেক্টেড হচ্ছেন, এবং আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আর এখানে বসার যোগ্য মনে করছেন না, তখন মনে হবে যে বোধহয় এই চেয়ারটা বোধহয় আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এখানে আমার বাপ দাদার জাগিরদারের মতো হয়ে গেছে, এবং নিজেকে আপনি জমিদার ভাবতে শুরু করে দিয়েছেন। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু বোর্ড পরিচালকরা জাস্ট নিজেদেরকে এই চিন্তায় মনে করতে শুরু করে দিয়েছেন, বুদ্ধিমান, তাদের সাথে বোর্ড চলে না, যে ওনারা ছাড়া ক্রিকেট বোর্ড চালানোর মতো লোক বোধহয় বাংলাদেশে আর নেই, আইসিসির সাথে যোগাযোগ করার মতো ক্যাপাবিলিটি আর কারণ নেই, আর কেউ ইংরেজি বোধহয় বলতে পারে না, এবং আর কেউ বোধহয় ক্রিকেট ওনাদের চেয়ে ভালো কেউ বোঝে না। এই যে না বুঝলে গেল 15 বছর ক্রিকেট এই আইসিইউতে কিভাবে যায়, রাইট। এবং এটি আমি মনে করি যে এর ফলে যেটি হচ্ছে যে আপনি নতুন সংগঠক যাকে আনার জন্য যে জায়গাটাকে করে দিবেন, তিনি তো সুযোগই পাবেন না, কারণ তারা এমনভাবে ছক সাজিয়ে রেখেছেন বিসিবিতে যাতে আপনি এনারা ছাড়া আর কেউ আসতে পারবে না। তো সেই জিংসটা ভাঙতে হলে এই আমি মনে করি গঠনতন্ত্রের পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আরেকটা বিষয়টা হলো যে আপনি দেখে থাকবেন যে পরপর 2 মেয়াদে যখন কোনো গুরুত্বপূর্ণ পদে কেউ নির্বাচিত হন, আপনি সেটা যেন আর তারা পরবর্তীতে ওই পদে নির্বাচিত না হতে পারেন। এই কারণে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও এক ধরনের একটা চেঞ্জ আনার চিন্তা করছে, সেটা রাষ্ট্র কাঠামোর মধ্যে, এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু তাই রয়েছে। আমেরিকার মতো প্রেসিডেন্ট আপনি 2 মেয়াদের পরে পরবর্তীতে তিনি আর হতে পারেন না। সো এটা বাংলাদেশে বিসিবিতে কেন হবে না? বিসিবিতে হচ্ছে না, কারণটা হলো যে যারা নিজে এই নির্বাচন পদে যখন আসেন, তারা ছাড়া মানে আর কেউ যেন এখানে আসতে না পারে, আমি যেন এখানে ইনভিনসিবল হয়ে গেছি, এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে। এটা অবশ্যই আমি মনে করি যে চেঞ্জ করা উচিত। দেবদাস, সেটা হচ্ছে যে পরিচালকরা, আপনি আগেও বোর্ডে কম বেশি একটু যাতায়াত করতেন, যে 8 জন পরিচালক থেকেছেন, তাদের মধ্যে অনেক পরিচালক আছে, নাজমুল হাসান পাপন যদি ফ্যাসিস্ট হয়ে থাকেন, তিনি পুরো ক্রিকেট বোর্ডকে নিয়ন্ত্রণে নেন, তাকে সেই কাজটা করার জন্য কিছু পরিচালক প্রায় 90% বুদ্ধি সেই নাজমুল হাসান পাপনকে দিতে, আমরা দেখতাম ডানে ভাবে তারাই থাকতেন, তারা সিগনেটারি ছিলেন, সিদ্ধান্ত দিতেন, তারা তাকে প্রায় কিভাবে কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে সব স্বপ্ন তারা সমাধান করে দিতেন। কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু এখনো ক্রিকেট বোর্ডে আছেন। নাজমুল হাসান পাপনের বোর্ডও ফেল করেছে, ফারুক আহমেদও যদি ফেল করে থাকে 8 মাস, কমন ব্যক্তি তাহলে কারা পড়েন? না, ডেফিনেটলি এই প্রশ্নটা তো আমরা অনেকবার করেছি যে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড কেন রান করছে না। আমরা মিডিয়াতে দেখছি, আমরা সরাসরি দেখছি যে ক্রিকেট বোর্ডের কাজগুলো, নিয়মিত কাজগুলোও কিন্তু হচ্ছে না, অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। আজকে আমি ক্রিকেট বোর্ডে একটা কাজে গিয়েছি, আমি 2 মাস আগে যে জায়গায় দেখেছি সেই কাজটা একই রকম পর্যায়ে পড়ে আছে। তার মানে এই ক্রিকেট বোর্ড ফাংশন করছে না। বিগত সময়ে যারা পরিচালক ছিলেন তাদেরকে আরও এত বেশি পাওয়ার দেওয়া হয়েছে, যে কারণে তারা অনেক বেশি ক্ষমতাবান হয়ে দ্বন্দ্বে রূপান্তরিত করেছেন। তাদের প্রেসিডেন্টের প্রতি তাদের অনুরক্ত কিংবা শ্রদ্ধার জায়গাটা কিন্তু অনেক কমে গিয়েছে, তাদের কমিটমেন্টের জায়গাও কমে গিয়েছে। সো তাদেরকে দিয়ে তো আর আপনার
রান করা কখনোই আপনার সম্ভব না। সো আমি যেটা বলতে চাই, আপনি পরপর 2 মেয়াদের কথা বলছেন, আমি মৌলিক জায়গায় একবার ফান্ডামেন্টাল জায়গায় যেতে চাই, যেটা নিয়ে আমরা যখন সিনা ইবনে জামালির সময় 1/11 সময় একটা পরিবর্তন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আমি তখন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি হিসেবে প্লেয়ারদের দাবিগুলো আমি তুলে ধরেছিলাম। এখন আমার মৌলিক প্রশ্ন হচ্ছে কাউন্সিলর কারা হবেন? আমরা হঠাৎ করে দেখি অমুক ক্লাব অমুক জেলা একজন কাউন্সিলর প্রেরণ করেছেন। ফর এক্সাম্পল খুলনার কাউন্সিলর কারা? আপনার খুলনার কাউন্সিলর শেখ সোহেল, হি ওয়াজ নট ইনভলভ উইথ ক্রিকেট ফর এ সিঙ্গেল ডে। উনি খুলনার ক্রিকেটের সঙ্গে উনি কখনোই সংযুক্ত ছিলেন না, উনি ক্লাবের সঙ্গে সংযুক্ত ছিলেন না। আপনি যদি রংপুরের দেখেন, যিনি কাউন্সিলর হয়ে এসেছেন, উনি ক্রিকেটের সঙ্গে কোনো সম্পৃক্ত ছিলেন না। হ্যাঁ, অ্যাডভোকেট আনোয়ার। আপনি স্বপন, উনি দেখেন কোনো কিছুর সঙ্গে সংযুক্ত ছিল না। সো আমরা তো নাম ধরে ধরে বলছি, তারা কিভাবে পরিচালক হন। খালেদ মাসুদ পাইলট ছিল আপনার রাজশাহীর বিভাগের কাউন্সিলর। আকরাম খান কোথাকার? চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর। এটা আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, ফার্স্টলি আমি একটু আসি। আপনার আকরাম খান কিন্তু আপনার মৌলিক যে জায়গাটা কি করতে পেরেছেন এটা কিন্তু পরের ব্যাপার। কাউন্সিলর হওয়ার এলিজিবিলিটি এটা কিন্তু আপনার সবচেয়ে না, আমি একটা আপনার জন্য একটা কথা বলি দর্শক। সেদিন তামিম ইকবাল খান জেলা বিভাগের যে মিটিং হয়েছিল ঢাকাতে, সেখানে স্পষ্ট করে একটা কথা বলেছেন, জেলা বিভাগ থেকে যারা এসে পরিচালক হন তারা প্রথমে জেলা বিভাগ থাকেন, পরে যখন তারা বিসিবিতে আসেন তারা জেলা বিভাগের কথা ভুলে যান। নিজ বিভাগে যারা ক্রিকেটে উন্নয়ন করতে পারেন না তারা বিসিবির হন কিভাবে? শতভাগ সত্য বলেছেন। চট্টগ্রাম থেকে সত্য। আপনার চট্টগ্রাম থেকে আকরাম ভাই সম্ভবত জেলা ক্রীড়া সংস্থার নাসির ভাই ছিল চট্টগ্রাম জেলার, আর বিভাগ থেকে আকরাম খান। হ্যাঁ, আর আপনার খুলনা যদি দেখেন শেখ সোহেল এবং কাজী আনাম। হ্যাঁ, আপনার রংপুর থেকে আনোয়ার সাহেব। হ্যাঁ, রাজশাহী থেকে আম্পায়ার্স কমিটির প্রিভিয়াস চেয়ারম্যান যিনি ছিল পাবনার স্বপন সাহেব। হ্যাঁ, আমরা তো নাম ধরে ধরেই তো আমরা সবকিছু বলতেছি। আর কোন সিলেট থেকে ভাই ছিলেন, এরকম কিন্তু সবাই কিন্তু ছিলেন। সো আপনাকে মূল জায়গাটায় আসতে হবে, কাউন্সিলর হওয়ার প্রায়োরিটি। এখন কনস্টিটিউশনে কি আছে? জেলা পর্যায়ে কিন্তু স্পষ্টভাবে আছে খ্যাতিমান ক্রিকেটার অবলিক সংগঠক। কনস্টিটিউশনে কিন্তু রয়েছে, কিন্তু জেলা প্রশাসক যখন কাউন্সিলর নির্বাচন করেন, রাজনৈতিক চাপে হোক বা যে কোনো কারণেই হোক, তিনি কিন্তু সেই দক্ষ খেলোয়াড় কিংবা দক্ষ সংগঠককে, অভিজ্ঞ সংগঠককে উনি দেন না। কাজেই এই জায়গাগুলোতে যেন প্রতিফলিত হয়, যেন ক্রিকেটের লোক যিনি ক্রিকেটের দীর্ঘদিন যাবত অভিজ্ঞ, উনি যেন ক্রিকেটে আসতে পারেন। আপনার এই কনস্টিটিউশনে কায়সার ভাই একটা অদ্ভুত কনস্টিটিউশন বলবো, পৃথিবীর একমাত্র কনস্টিটিউশন বললে আমি জানি না হবে কিনা, পৃথিবীর একমাত্র কনস্টিটিউশন যেটা লেখা আছে আপনি ভোটার হতে পারবেন কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবেন। আপনি দেখেন, এটা নিয়ে কিন্তু আমরা অনেকবার, আমি এবং রকিবুল ভাই কাউন্সিলের অধিবেশনে আমরা বলেছি 5 জন সাবেক অধিনায়ক, তাদের ভোটাধিকার আছে কিন্তু তাদের নির্বাচন করার ক্ষমতা নাই। এবং এটাতে কিভাবে মিসইউজ করা হয়েছে, মানে এটা আসলে বলার মতো কিন্তু অপেক্ষা রাখে না। আমরা বারবার 2টা কাউন্সিলে কিন্তু আমরা এই প্রশ্নটা রেজ করেছি। এবং এই ভুলটা কি জানেন, 9-3-1 থেকে 9-3-6 আছে, এর ভেতর থেকে একজন পরিচালক হবেন। জাস্ট শুধু 6-এর জায়গায় 9-3-6 থেকে 9-3-9 হবে। এই চেঞ্জ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন এর মধ্যে 3 বার চেঞ্জ হয়েছে, কিন্তু 9-3-6 থেকে আমি সেখানে যেটা আমি কায়সার ভাইয়ের কাছে বারবার ফেরত আসতে চাই, এই যে বিষয়টা, এটা তো আইসিসি বলবে যে কনস্টিটিউশন এইভাবে সাবেক অধিনায়ককে অসম্মান করে, সেটা পরিবর্তন কেন আইসিসি মানে না? কায়সার ভাই, আইসিসি কিন্তু একটা ইন্টারাপ্ট করি আমি, আইসিসি কখনো আপনার আভ্যন্তরীণ কনস্টিটিউশনের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এটা সম্পূর্ণ আপনার চিঠিটা এখান থেকেই যায়। ধরুন আপনি যদি এখন গঠনতন্ত্রটা উইথড্র করে দিয়ে আপনি যদি একটা অ্যাডহক কমিটি গঠন করেন, আপনি দেখবেন যে এখান থেকে কেউ একজন লিখবে যে আমাদের বোধহয় এই সংবিধানের মৃত্যু হয়ে গেল, আমাদের বোধহয় ক্রিকেটের মৃত্যু হয়ে গেল, এবং এইভাবে তো ক্রিকেট বোর্ড চলতে পারে না। এটা কিছু পরিচালক যেমন মনে করেন আমি না থাকলে ক্রিকেটের মৃত্যু হবে, এবং আইসিসির কাছে তখন তারা হয়তো চিঠি লিখবেন এবং বলবেন যে যেন এই সমস্যাটা তৈরি হয়েছে এবং এই সমস্যাটার জন্য তাদের এক ধরনের আপনার সমাধান তাদের কাছ থেকে চাইবেন। মানে দেখবেন যে আমাদের এখানে যখনই কোনো সমস্যা তৈরি হয় তখন এক রাজনৈতিক দল আরেকটা দেশের রাষ্ট্রদূতের কাছে যেভাবে ছুটে যান সমস্যা সমাধানের জন্য, ঠিক একই রকম ভাবে আপনি এই আইসিসিতে যদি আপনি এই ধরনের পরিবর্তন করতে চান, দেখবেন যে আইসিসির কাছে চিঠি চলে গিয়েছে। অথচ আশ্চর্যজনক বিষয় হলো যে গঠনতন্ত্রের যে লুপহোলসগুলোর কথা আপনি বললেন, এখানে যত ধরনের 2 নম্বরই ছিল, এই 2 নম্বরগুলি কিন্তু তারা কখনোই সামনে আনবেন না।
কখনই তারা এটাকে মনে করবেন যে এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। এটার জন্যই ক্রিকেটের সবচেয়ে বেশি ক্ষতিকর হতে পারে। আপনি তৃতীয় বিভাগ ক্রিকেট যেভাবে চলেছে, এর চেয়ে বড় বাজে উদাহরণ পৃথিবীর কোনো দেশে আর হতে পারে না। কিন্তু কোনো ক্রিকেট বোর্ডের কোনো আমাদের এই ক্রিকেট বোর্ডের কোনো পরিচালকরা আপনি কখনো এ ধরনের এটার বিরুদ্ধে কথা বলতে দেখেছেন? বলেননি কেন? কারণটা হলো যে তারা জানেন যে সেখানেই তাদের স্বার্থটা রয়েছে এবং তাদের নির্বাচনের ছকটা তারা সেখান থেকে সাজিয়ে এসেছে। একটু সহযোগিতা করি। আপনি আঞ্চলিক পর্যায়ে, ডিভিশনাল পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে কেন অবকাঠামোর উন্নয়ন গত 20 বছরে হয়নি? কেন হয়নি? শুধুমাত্র আপনি দেখেন টেস্ট ভেন্যুগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে, অনেকগুলো টেস্ট বাতিল হয়ে গেছে। কেন হয়নি? এই কারণে হয়নি যেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা প্রতিষ্ঠিত না হয়। অবকাঠামোর উন্নয়ন হলে কিন্তু আঞ্চলিক ক্রিকেট সংস্থার উন্নয়ন হবে। শুধুমাত্র সিলেটের পাইলট প্রজেক্ট, চট্টগ্রামের পাইলট প্রজেক্টের গল্প আমরা শুনেছি, কিন্তু প্রকৃত অর্থে আপনি যদি ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে চান, আঞ্চলিক ক্রিকেট সংস্থার কোনো বিকল্প নাই। আমরা শুধু এটা সত্যিকার অর্থে কি রূপকথার গল্পের মতো কিন্তু আমরা শুনছি, যে কারণে এই যে মূল জায়গায় যারা বসে থাকে, ক্লাব ক্রিকেটকে ওই যে ক্ষমতা আস্তে আস্তে এমনিতেই কমে যাবে। ডেফিনেটলি আপনার আঞ্চলিক ক্রিকেট সংস্থা যখন হবে, তখন অঞ্চলের কাছে কিন্তু পাওয়ারটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। পৃথিবীর সব দেশে যা রয়েছে, আমি চাই ক্লাবের সমতা অক্ষুণ্ণ রাখতে। আপনারা শুনেন, বাংলাদেশ ক্রিকেটে এরকম একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ক্লাব ক্রিকেটের, এটা কিন্তু পৃথিবীর খুব কম দেশে আছে। ইংল্যান্ড ছাড়া খুব কম দেশে আছে। বাংলাদেশ ক্রিকেটে আজকে এই পর্যায়ে আসার জন্য ক্লাবদের অনেক বেশি কন্ট্রিবিউশন, কিন্তু তার মানে এই নয় যে আপনারাই ডমিনেট করবেন বাংলাদেশ ক্রিকেট। সেটা শুধু ওয়ানডে ক্রিকেটের জন্য। আপনি 4 দিনের ক্রিকেট কোথায় খেলে ক্লাবগুলি আমাদের? আর সবচেয়ে বড় বিষয়, আপনি আরেকটা জিনিস আমি একটু যোগ করি আপনার সাথে। আপনি যে বললেন যে জেলা এবং বিভাগীয় জায়গা থেকে যারা নির্বাচিত হয়ে আসেন, তাদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আপনি ক্রিকেট বোর্ডে কখনো প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছেন যে তুমি যশোর থেকে নির্বাচিত হয়ে এসেছো বা তুমি রাজশাহী থেকে নির্বাচিত হয়ে এসেছো, তুমি যশোরে ক্রিকেট অবকাঠামো আছে কিনা বা যশোরে ক্রিকেট লিগ হচ্ছে কিনা? চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছে বছরের পর 10 বছর একদম হয়ে গেল। চট্টগ্রামে যে ক্রিকেটে গিয়েছেন, চট্টগ্রামে যে স্টার সামার ক্রিকেট হতো, সেই ক্রিকেট এখন হয় না কেন? আপনি অ্যাকাউন্টেবিলিটি নাই তো। এখানে অ্যাকাউন্টেবিলিটি কোন জায়গায় আছে জানেন? সবাই শুধুমাত্র চিন্তা করেন যে আমি অমুক পদে অমুক কমিটিতে থাকবো কিনা, কারণ আমি অমুক কমিটিতে থাকলে সেখানে ধরেন আপনি ফিনান্সিয়াল একটা বেনিফিট রয়েছে। আপনি সব ধরনের এই ধরনের, আমি মনে করি যে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে, অমিত আমি শেষ করছি ছোট্ট একটা দিয়ে, আপনি ক্রিকেট বোর্ডে একটা আমূল যে গঠনতন্ত্রের পরিবর্তনের কথা আমরা বলছি, আমি মনে করি যে এখানেও আপনার ক্রিকেট বোর্ডে একটা কর্পোরেট কালচার চালু করা উচিত। ক্রিকেট বোর্ডে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন কোনো কমিটিতে সরাসরি যুক্ত না থাকেন, এবং এখানে আপনার কর্পোরেট, আপনি বাইরে থেকে কাউকে এনে আপনি কর্পোরেট অফিসগুলো যেভাবে চলছে, ব্যাংক যেভাবে চলছে, কর্পোরেট প্রতিষ্ঠান যেভাবে চলছে, সেখানে আপনি তাদেরকে বেতনভুক্ত দিয়ে রাখেন, এবং তারা যদি সেটা করতে না পারেন, আপনি তাদেরকে সরিয়ে দিবেন। 6 মাস পর তাদের আপনি হিসাবটা নেবেন যে তোমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, তুমি কি করেছো। সো এই আমি মনে করি যে এই ধরনের একটা মানে বড় ধরনের একটা চেঞ্জ যদি আপনি না করতে পারেন, তাহলে দেখবেন যে সেই আবার যারা নির্বাচিত হয়ে আসবেন, তারাই আবার সেই ওরকম ভাবে কথা বলবেন, এবং তারাই দেখবেন যে সব কাজের জন্য বিসিবি সভাপতিকে ঠেলে দিবেন, নিজের দায়িত্বটুকু নিতে চাইবেন না। আমি এই বিষয় নিয়ে কথা বলবো, ছোট্ট বিরতি নিতে হচ্ছে। তার আগে একটা প্রশ্ন রেখে যাব, সেটা হচ্ছে যে আপনারা বললেন যে ছক কোষে সব হচ্ছে, এবং সেটা নির্বাচনের ছক, যে কনস্টিটিউশন আছে তারা পরিবর্তন করতে চান না, যারা আগের পরিচালক থেকে গেছেন। আমরা জানি ছকটা তারা কোশ্চেন হচ্ছে আগে যারা ভোটার ছিলেন, আইএইচ মল্লিকের কথা আমি সরাসরি নাম ধরে বলবো, যিনি একসাথে 50 বা 40টা ক্লাবের মালিক ছিলেন, সেই লোক এখন দেশের বাইরে পালিয়ে গেছেন, তার কাছে তো ক্লাবগুলো নাই। আমরা যতটুকু জানতে পেরেছি ক্লাবগুলো হস্তান্তর করে ফেলেছেন তিনি, তাই অনেকের কাছে হস্তান্তর করেছেন, মানে অনেক পরিচালক তার কাছ থেকে কিনে নিয়েছেন দেবুদা। অনেকগুলো XYZ 5টা করে 3 পরিচালক 15টা ক্লাব নিয়েছেন, একটা লক্ষ্যে হয়তো 10টা ক্লাব। এই টাকার লেনদেন হয়েছে কিভাবে? বিক্রি তো তিনি করেছেন, সেটা কি ডলারে যে দুবাইতে দিয়ে আসা হয়েছে, নাকি টাকায় লেনদেন করেছে? এই প্রশ্নের উত্তরটা একটু জানার চেষ্টা করি, একটু ভেবে ভাবতে থাকুন, নিশ্চয়ই কথা বলবো। দর্শক, আমরা বিসিবির চিকিৎসা নিয়ে কথা বলছিলাম, কিভাবে হবে, সেখানে আমরা অ্যাডহক কমিটির কথা বলছিলাম, এবং গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে সেটা বলছিলাম। এবং আলোচকদের কথা একটা কথা স্পষ্ট, যে নির্বাচনী ছক কষে আগের গঠনতন্ত্র, বর্তমান যে গঠনতন্ত্র ব্যবহার করে আবারও পুরনোরা নির্বাচনে বৈতরণী পার করার চেষ্টা করছেন। যেখানে আগে যারা আইএইচ মল্লিক সহ যাদের অনেকের কাছে অনেকগুলো দল ছিল, সেই দলগুলো কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, করেছেন অনেক পরিচালক, বর্তমান যারা আছেন বা আগে যারা আছেন তারা কিনেছেন। তারা কিনেছেন কীভাবে? কাসার ভাই, যে প্রশ্নটা আপনাকে রেখে শেষ করেছিলাম, মানে দুবাইয়ের দল কি ডলারে কেনা হয়েছে নাকি বাংলাদেশে টাকা দেওয়া হয়েছে? এই দেন দরবারটা হয়েছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির সময়।
চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আপনি দুবাইতে বেশ কয়েকটা খেলা ছিল বাংলাদেশের, সেখানে আপনি যে নামটা বললেন AH মল্লিক, তার সাথে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালকের বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক মানে আপনি আনঅফিশিয়াল বৈঠক, হয়তো খেলা দেখতে এসেছিলেন একসাথে, সেখানেই তাদের সাথে এক ধরনের দেন দরবার হয়েছে যে আপনি কিভাবে কি করবেন না করবেন সে মানে ক্লাবগুলোর। কারণ যেটা আপনি বললেন যে AH মল্লিকের কাছে প্রায় 30-40টার মতো ক্লাব ছিল, কিন্তু যেহেতু তিনি এখন সিনে নেই, এইভাবে তিনি এই ক্লাবগুলোর কি অবস্থা হবে, কারণ এই ক্লাবগুলো থেকে কিন্তু কাউন্সিলরশিপটা আসবে এবং যেটা পরবর্তী নির্বাচনে যেটা আপনি বললেন যে ছক সাজিয়ে নির্বাচন, সেই ছক সাজাতে হলে তো এই ক্লাবগুলোকে আমার হস্তগত করতে হবে বা নিতে হবে। আমি আপনার একটা কিছুদিন আগে আপনার একটা প্রোগ্রাম দেখছিলাম, রিপোর্ট দেখছিলাম, সেই রিপোর্টের মধ্যে আপনি নিজেই উল্লেখ করেছেন যে মল্লিক সাহেব এই ক্লাবগুলো চালানোর জন্য 10 লাখ টাকা করে দিতেন, কিন্তু এখন যেহেতু উনি সিনে নেই, এই ক্লাবগুলো তো কাউন্সিলরশিপ রয়েছে বা এই ক্লাবগুলোর ভোটার রয়েছে, তো এরা কারা কিভাবে নিবেন? তো এই প্রক্রিয়ার মধ্যে মল্লিক সাহেব ওখান থেকে বসেই ধরেন এই পুরো আপনার এক ধরনের একটা ছক তিনি কষে এই ক্লাবগুলোর সাথে দিয়ে দিয়েছেন এবং খুব সম্ভবত সেখানে তিনি একটা শর্তও দিয়েছেন যাতে তিনি বা তাকে নিয়ে যেন বড় ধরনের কোনো জটিলতা না পড়েন বা পরবর্তীতে তৈরি না হয়। আর যেহেতু আপনার এই প্রক্রিয়ার মধ্যে এরকমভাবে এসেছে, আমার মনে হয় যে এই যে ক্লাবগুলো বা AH মল্লিকের হাতে যে ক্লাবগুলো ছিল, সেই ক্লাবগুলোর আপনার থাকার প্রয়োজন রয়েছে কিনা, বা এই ক্লাবগুলোতে আসলে ঢাকার ক্লাবে ক্রিকেটে তাদের আপনার অবদান কতটুকু রয়েছে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন আমি বলছি না যে বা প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর অবদান নেই, অবশ্যই অবদান রয়েছে, কিন্তু ছক সাজিয়ে নির্বাচনের জন্য যে আপনি থার্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের ক্লাবগুলোর যে কাউন্সিলরশিপ যেটা তৈরি করেছিলেন, সেটা কতখানি আপনার ক্রিকেটের জন্য, আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য সেটা কতখানি কার্যকর হবে বা সেটার আদৌ প্রয়োজন রয়েছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু তোলার সময়টা এখন এসে গিয়েছে। এটা শুধুমাত্র আপনার ক্লাবের ক্ষেত্রে না, আমি বলছি যে জেলা এবং বিভাগীয় ক্ষেত্রে যেসব যারা এসেছিলেন এখানে, তারা আসলে এই তাদের নিজস্ব জেলার বা বিভাগের কোনো বড় ধরনের ভূমিকা রাখতে পেরেছেন কিনা, সেটাও আমি মনে করি যে যাচাইয়ের এবং আপনার একটা যাচাইয়ের একটা সুযোগ বা সময় কিন্তু এখন এসেছে যে তাদেরকে সেই রকমভাবে তারা যদি সেখানে তাদের যে কাজের জন্য তারা এসেছিলেন সেটা যদি তারা করতে না পারেন, তাহলে তাদেরকে পরবর্তী নির্বাচনে তারা যদি অংশও নেন, তাহলে যারা ভোটার রয়েছেন তারা যেন ঠিক বুঝে যেন তাদেরকে সেইভাবে ভোটটা প্রয়োগ করেন। কাসার ভাই একটা খুব বড় ধরনের অভিযোগ করেছেন যে ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে, যিনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, দুর্নীতি দমন কমিশন কেস করেছে, তাকে খুঁজছে, সে ফেরারি আসামির সঙ্গে বৈঠক করেছেন বিসিবির বর্তমান পরিচালকদের অনেকেই, এবং তারা ক্লাব কিনেছেন, ডলারে কিনেছেন নাকি জানি না, ট্যাক্স পাইলে তিনি দেখাবেন কিনা যে আমি ইসমাইল হায়দার মল্লিকের কাছে দল কিনতে আমার 1 কোটি টাকা খরচ হয়েছে, তিনি সেটা দেখাবেন কিনা আমি জানি না। মানে এটা কি সরকার জানেন? আমার কাছে মনে হয় কি, ধরেন ইসমাইল হায়দার মল্লিকের প্রসঙ্গ আপনি আসলেন, আমরা তো শুধু একদিকে ফোকাস করি, অন্য দিকগুলো আর দেখি না। উনি চলে গেছেন বাইরে, বাট তার যে নির্দেশনাগুলো কারা প্রতিপালন করছেন এবং তারা কি আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন কিনা। আমরা যে আপনার শোতে এসে কথা বলি বা বিভিন্ন জায়গায় ক্রিকেট বোর্ডের অনিয়ম অনাচার নিয়ে কথা বলি, এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে কি জানেন, মানে আগে আমরা দেখেছি করাপশন নিয়ে কথা বলেছি স্পষ্টভাবে, গত 15 বছর আমরা কথা বলেছি স্পষ্টভাবে করাপশন নিয়ে। আপনার প্রতি থ্রেট আসতো নানান ধরনের, আপনার প্রতি অনেক অভিযোগ আসতো, আপনাকে অনেক বঞ্চনার শিকার হইতে পারতো, আপনার এগেনস্টে মামলাও হইতো। এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে কি জানেন, বর্তমান সময়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার অত্যন্ত দুর্বল দিক কিংবা আপনাকে হেয় প্রতিপন্ন করবার জন্য পাল্টা নিউজ করানো হচ্ছে। এটা কিন্তু এই সময়ে আপনি দেখবেন সৎ ব্যক্তি যারা কথা বলছেন তাদেরকে অসৎ বানানোর একটা প্রক্রিয়া চলছে। এই ক্রিকেট বোর্ডের ভেতর থেকে আসছে। এই ক্রিকেট বোর্ডের আমরা যারা বলছি গত 10-15 যাব, ওরা নিজেদেরকে আপনার সেভ করবার জন্যে প্রত্যেকটা জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করছেন। মানে আপনি আমাকে একটু বলবেন, এই যে এক একজন মানুষ 10-12 বছর যাবৎ কাউন্সিলর আছেন, কাউন্সিলর থাকতেই পারেন, আপনার পরিচালক হয়ে আছেন, এটাতে কি এত প্রেম বা মধুটা কি? দিস ইজ দ্য ভলান্টারি সার্ভিস। আপনাকে কেন মানুষের এত চাপ, মানুষ সোশ্যাল মিডিয়ায় আপনার এত বদনাম, আপনার সব কিছু মিলে আপনাকে এই পর্দাতে থাকতে হবে? দিস ইজ দ্য ভলান্টারি সার্ভিস। এবং আপনার এটাতে কি আপনার প্রটোকলটা কি?
যে ক্রিকেট বোর্ড হ্যাঁ একটি বিত্তশালী, এখন মিডিয়া কাভারেজ আছে, আপনার সম্মান আছে, অনেক কিছু আছে, বাট আপনার প্রোটোকল আপনাকে মনে রাখতে হবে। কায়সার ভাই সার্চ কমিটি নিয়ে আপনার প্রোটোকল দাবা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে যা, ক্রিকেট বোর্ডের তা, ফুটবল ফেডারেশনেও তা। সো আপনি কিসের মোহ, কি এত মোহ যে আপনি ক্রিকেট বোর্ডে আসবার জন্যে এত ধরনের অবস্ট্রাকল তৈরি করছেন? আমার কাছে এই জিনিসটা, আমি যখন সিম্পলি জিনিসটা ভাবি যে এটা আমার কন্ট্রিবিউট করবার জায়গা, আমার পকেট থেকে টাকা এনে আমি ক্রিকেট বোর্ডে আসতেছি, আমার কোনো টিএনআই, ডিএনআই, ডেইলি অ্যালাউন্স নাই। আমরা যারা ম্যাচ রেফারি করি তারা বরঞ্চ অনেক বেশি সুবিধা পাই, কিন্তু বোর্ডের কাউন্সিলররা বলেন, বিভিন্ন কমিটির মেম্বার বলেন, পরিচালক বলেন, পরিচালকটা বাইরে ট্যুরে গেলে হয়তো কিছু সুবিধা পান, কিন্তু ছুটি নিয়ে তাকে যেতে হয়। কিন্তু বোর্ড সভাপতি সহ সবার দিস ইজ দ্য অ্যাবসলিউটলি ভলান্টারি সার্ভিস। তো এটার জন্য এত প্রতিযোগিতা, এত সিন্ডিকেট, এত অনাচার, মানে এগুলো না, আর আমরা যদি সোজাভাবে দেখি ভালো কিন্তু লাগে না। তার মানে বিহাইন্ড এটার অনেক কিছু রয়েছে। আপনার ক্রিকেট তো আগায় না, আপনি 10 নম্বর র্যাঙ্কিং হন, আপনি 6 থেকে 10-এ গেলেন গত 12-15 বছর ধরে। তো আপনি যদি এত অনাচারের ভেতর দিয়ে যায়, আপনার যদি সুশাসন না থাকে, আপনার ঘরে যদি দোদকে, সুশাসন কি এটা হতে পারে না যে বর্তমান সভাপতির নামেও অনেক ধরনের এলিগেশন অন্তত আসছে, সত্য মিথ্যা অন্য বিষয়, কিন্তু আগে হয়তো তাও আসতো না নাকি? একটা জিনিস কি, এখন তো সবাই কথা বলতে পারতেছে, হ্যাঁ, আগে কিন্তু, এখন যেরকম আমরা প্রিভিয়াস বোর্ড নিয়ে কথা বলছি, আমরা মনে কয়েকজন মনে কথা বলছি, হ্যাঁ, তামিদ ভাই বিভিন্ন নিউজ করেছেন, অনেক নিউজ করেছেন, বাট আপনি যদি সত্যভাবে দেখেন, আমিও হয়তো এখন যেভাবে বলছি তখনও তো এই কথাটা আরো নরম সুরে বলছি, হ্যাঁ, কথার মধ্যে তো শক্তি মনে ছিল না। অভিযোগ এক জিনিস আর মিথ্যাচার এক জিনিস। এখন কিন্তু যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, মিথ্যাচারটা একটু বেশি হচ্ছে। আমরা একদম শেষে চলে এসেছি। কায়সার ভাই, দেবুদের অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আলোচনাটা আরো বেশি করতে পারলে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা চাই ক্রিকেটটা বেঁচে থাকুক আলটিমেটলি। দর্শক, যেটা বলছিলাম, ক্রিকেট আইসিইউতে রয়েছে, সেই জায়গা থেকে ক্রিকেটকে বাঁচাতে হলে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে এবং যোগ্য মানুষদেরকে আনতে হবে। নিশ্চয়ই ভালো থাকুক বাংলাদেশি ক্রিকেট, আইসিইউ থেকে তার সঠিক জায়গায় ফিরে। ভালো থাকবেন।